Sound quality testing, sound quality testing. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সাউন্ড কি শোনা যাচ্ছে? শব্দ শোনা স্পষ্ট শোনা গেলে তোমরা একটু কমেন্টসে লিখো। ওকে, সাউন্ড শোনা যাচ্ছে, অনেকেই বলছো। আহ, আমরা শুরু করতে পারি, আমাদের সময় হয়ে গেছে। প্রথমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল খালেক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। আমাদের এই লাইভ ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা অনেকেই গত ক্লাস, অর্থাৎ আমি প্রথম দিন যে ক্লাসটা নিয়েছিলাম ওখানে তোমরা অনেকেই ছিলে। ওখানে অনেকেই ছিলে এবং ক্লাসটা বিভিন্ন কারণে, বিশেষ করে প্রজেক্টর ইউজ করার কারণে তোমরা অনেকেই দেখতে পারো নাই। এই জন্য আমরা আজকে ক্লাসে তোমাদেরকে একটু আমরা একটু রিক্যাপ করব। ওকে, কোনো সমস্যা হলে তোমরা কমেন্টসে জানাবে আমাকে। আমি কমেন্টস দেখছি তোমাদের, কে কি লিখছো। সাউন্ড প্রবলেম বা কোনো কিছু দেখতে সমস্যা হলে আমাকে জানাবে। আমি তোমাদের কমেন্টস রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যাই হোক, আমরা শুরু করব। আজকে আমরা বিস্তারিত পরিচিতিতে যাব না, আমরা সরাসরি গত ক্লাসে আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেখান থেকে শুরু করব। কারণ গত ক্লাসে প্রজেক্টরের সমস্যার কারণে অনেকে আমার ক্লাসটা উপভোগ করতে পারো নাই। এই জন্য আমি আর সাধারণ আলোচনাতে যাচ্ছি না, কারণ সাধারণ আলোচনা নিয়ে অনেক কথা হয়েছে। তোমাদের আরো দুইজন টিচার ক্লাস নিয়েছেন, ওনারা বলেছেন, আমি দেখেছি। সিলেবাস নিয়ে কথা বলবো না, প্রশ্ন কাঠামো নিয়েও কথা বলবো না, সরাসরি আমরা আজকে কি পড়বো সেখানে চলে যাবো। যদিও গত ক্লাসে আমরা ওই পড়াগুলি পড়েছিলাম, এই জন্য আজকের আলোচ্য বিষয়ের দিকে চলে যাব। তোমরা মনোযোগ দিয়ে শুনবে, সমস্যা হলে আমাকে জানাবে। অনেকেই দেখছো, এখানে দেখছি আমি মন্তব্য করছো। যেগুলি জানার জিনিস সেগুলি বলবে, অন্য কোনো মন্তব্য করার দরকার নেই। চলো আমরা আজকে কি কি পড়ব সেই জিনিসগুলো একটু দেখি। প্রথমে হচ্ছে ইলেকট্রন। আমরা তো প্রথম দিন তোমাদেরকে বলেছিলাম আমরা তিনটা অংশে ভাগ করে নিয়েছি আমাদের পুরো চ্যাপ্টারটাকে। প্রথম অংশ তোমাদের আলাউদ্দিন স্যার পড়িয়েছেন, আর ইলেকট্রন বিন্যাস এবং এই রিলেটেড জিনিসগুলো আমি পড়াবো। আর তোমাদের মেহেদী স্যার দ্রাব্যতা নিয়ে আলোচনা করেছে। আমরা তিনজন তিনটা অংশ নিয়ে আলোচনা করব। তো প্রথমে আজকে কি কি আলোচনা করব দেখো, আমি খুব একটু দ্রুত যাব কারণ এটা রিক্যাপ বলা যায়। আমরা গত ক্লাসে যা পড়েছিলাম সেগুলি একটু তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, আর এই পড়াগুলো তোমরা আগেও পড়েছো, মেট্রিকে পড়ে এসেছো, সুতরাং তোমাদের খুব একটা সমস্যা হওয়ার কথা না। তো কি কি পড়বো আমরা দেখি। প্রথম হচ্ছে ইলেকট্রন বিন্যাস। ওকে, ইলেকট্রন বিন্যাস, তারপরে ইলেকট্রন এবং ইলেকট্রন বিন্যাস, আর কোয়ান্টাম সংখ্যা। এই জিনিসগুলি নিয়ে আমরা পড়াশোনা করব। ওকে, তো আজকের লেকচারের বিষয়বস্তু কি তাহলে? প্রথমে আসে আমরা আলোচনা করব ইলেকট্রন নিয়ে, তারপর কি ইলেকট্রন বিন্যাস, তারপর হচ্ছে কোয়ান্টাম সংখ্যা।
এই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। ওকে, তো চলো আমরা একটা একটা করে আলোচনা করি। প্রথমে ইলেকট্রন নিয়ে কথা বলি। ইলেকট্রনকে আমরা কিভাবে দেখাই? দেখো, ইলেকট্রনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটা। এভাবে আমরা ইলেকট্রনকে দেখাই। আহ, উপরে যে জিরোটা, এই জিরো হচ্ছে তার ভর সংখ্যা, অর্থাৎ ইলেকট্রনের কোনো ভর নেই। আর এখানে যে -1, এটা হচ্ছে তার চার্জ, অর্থাৎ ইলেকট্রনের চার্জ হচ্ছে -1। এই চার্জটা কিন্তু তার প্রকৃত চার্জ নয়, এটা হচ্ছে আপেক্ষিক চার্জ। তাহলে ইলেকট্রনের প্রকৃত চার্জ কত, বা ইলেকট্রন সম্পর্কে আমরা কি জানতে পারি একটু দেখি। ইলেকট্রন সম্পর্কে আমরা কি কি জানতে পারি দেখো। ইলেকট্রন সম্পর্কে আমরা প্রথম ইলেকট্রন পরমাণুতে উপস্থিত ঋণাত্মক চার্জবাহী মৌলিক কণিকা। তোমরা জানো ইলেকট্রন পরমাণুতে উপস্থিত ঋণাত্মক চার্জবাহী মৌলিক কণিকা। পরমাণুর কোথায় ইলেকট্রন অবস্থান করে? অবশ্যই সর্ববহিস্থ শক্তি স্তরগুলিতে, অর্থাৎ নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো শক্তি স্তর আছে, ওই শক্তি স্তরগুলিতে ইলেকট্রন অবস্থান করে, তোমরা জানো। সেকেন্ডলি হচ্ছে 1897 সালে বিজ্ঞানী জে থমসন ইলেকট্রন আবিষ্কার করেন, এটাও তোমাদের জানা আছে। ইলেকট্রনের ভর, আমরা যে ভরের কথা এখন বলছি সেটা হচ্ছে প্রকৃত ভর, 9.109 ইন্টু 10⁻⁻28 গ্রাম। এই পরিসংখ্যানগুলি তোমরা বইয়ের মধ্যে পাবে। নেক্সট হচ্ছে ইলেকট্রনের চার্জ। ইলেকট্রনের চার্জ তিনটা এককে দেখানো হয়েছে এখানে। প্রথমে দেখো আমরা এখানে কুলম্ব এককে দেখি, সি মানে হচ্ছে কুলম্ব, -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। আর এটাকে কনভার্ট করে ইএমইউ, ইলেকট্রোমেস ইউনিট, ইলেকট্রোমাস ইউনিট, এটা হচ্ছে -1.6 ইন্টু 10⁻⁻20 ইএমইউ ইজ ইকুয়াল টু -4.8 ইন্টু 10⁻⁻10 ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। অর্থাৎ ইলেকট্রনের চার্জকে তিনটা এককে দেখায় আমরা, কুলম্ব, ইলেকট্রোমেস ইউনিট আর ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এ হচ্ছে ইলেকট্রনের চার্জের তিনটা একক। ওকে, অনেকে কমেন্টস করছো, আশা করছি সবাই শুনতে পাচ্ছ। রিফ্লেকশন করছে সব না? আচ্ছা, দেখি রিফ্লেকশন বন্ধ করা যায় কিনা। আমরা আগাই, সামনের দিকে আগাই। রিফ্লেকশন সাউন্ড যদি শোনা যায়, রিফ্লেকশনের দিকে আমরা যাবো না এখন, গেলে আবার প্রবলেম হতে পারে, স্যাম্পার হবে। চলো আমরা তাহলে ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে বিভিন্ন শক্তি স্তরে নিউক্লিয়াসকে কেন্দ্র করে সর্বদা ঘূর্ণায়মান অবস্থায় থাকে। ইলেকট্রন, তোমরা জানো নিউক্লিয়াসকে কেন্দ্র করে, নিউক্লিয়াসের চারদিকে শক্তি স্তর, কতগুলো শক্তি স্তর আছে পরমাণুতে, ইতিমধ্যে আলোচনা হয়েছে তোমাদের। ওইখানে ইলেকট্রন অবস্থান করে। কোন পরমাণুতে উপস্থিত ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা, অর্থাৎ মোট সংখ্যা, যতটি ইলেকট্রন পরমাণুতে থাকবে ঠিক ততটা প্রোটন থাকবে, বিধায় মোট সংখ্যা পরস্পর সমান থাকবে। এই জন্য পরমাণু বৈদ্যুতিকভাবে নিরপেক্ষ হয়। বিজ্ঞানী মিলিকনের তৈলবিন্দু পরীক্ষা থেকে ইলেকট্রনের চার্জ সম্পর্কে জানা যায়। অর্থাৎ ইলেকট্রনের চার্জ নির্ণয়ের জন্য বিজ্ঞানী মিলিকন তার তৈলবিন্দু পরীক্ষা ব্যবহার করেছেন এবং সেখান থেকে ইলেকট্রনের চার্জ নির্ণয় করেছেন। এ হচ্ছে ইলেকট্রন নিয়ে আমাদের মোটামুটি কথা। যদিও আমরা এগুলি, আমি আগেই বলেছি, এগুলি আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, কিন্তু তোমাদের অনেকেরই সমস্যা ছিল। সমস্যা তোমাদের না, আমাদের এখন প্রজেক্টরের প্রবলেম ছিল। প্রজেক্টর দিয়ে আসলে লাইভ ক্লাস নেওয়া মুশকিল হয়ে পড়ে। এই জন্য আমরা আজকে প্রজেক্টর ব্যবহার বাদ দিয়ে আমরা অন্য পদ্ধতিতে এগিয়েছি। আশা করি সবাই দেখতে পাচ্ছ স্পষ্টভাবে এবং আমার কথা শুনতে পাচ্ছ। ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাসটা কি আসলে? ইলেকট্রন, তোমরা জানো পরমাণুর চারদিকে বিভিন্ন শক্তি স্তর অবস্থান করে। এই শক্তি স্তর যেগুলি আমরা বলছি, শক্তি স্তর না, শুধু শক্তি স্তরের ভিতরে কতগুলো উপশক্তি স্তর থাকে, আবার উপশক্তি স্তর কতগুলো অরবিটাল এ বিভক্ত। এই জন্য ইলেকট্রন বিন্যাস যখনই আমরা বলবো, তখন ইলেকট্রন যেমন শক্তি স্তর থাকে, ঠিক উপশক্তি স্তরের কথাও বলবো, আবার অরবিটালের কথাও বলবো। ওকে, তাহলে ইলেকট্রনের যে এই শক্তি স্তর, উপশক্তি স্তর এবং অরবিটাল, ইলেকট্রন কোন জায়গায় অবস্থান করবে এর জন্য কতগুলি নিয়ম আছে, আর এই নিয়মের উপর ভিত্তি করে ইলেকট্রনের বিন্যাস হয়। এই জন্য ইলেকট্রন বিন্যাসের সঙ্গে আমরা বলতে পারি ইলেকট্রন বিভিন্ন শক্তি স্তর, উপশক্তি স্তর, অরবিটাল, এই জায়গাগুলিতে যে নিয়মতান্ত্রিকভাবে অবস্থান করে, নিয়মতান্ত্রিকভাবে ইলেকট্রনের এই বিন্যাসকে ইলেকট্রন বিন্যাস বলে।
অর্থাৎ বিভিন্ন শক্তি স্তর, উপশক্তি স্তর এবং অরবিটাল সমূহে ইলেকট্রনের নিয়মতান্ত্রিক বিন্যাসকে ইলেকট্রন বিন্যাস বলে। ওকে, ইলেকট্রনের নিয়মতান্ত্রিক বিন্যাসকে আমরা কি বলবো? ইলেকট্রন বিন্যাস। কোথায়? শক্তি স্তর, উপশক্তি স্তর এবং বিভিন্ন অরবিটালে। ইলেকট্রনের নিয়মতান্ত্রিক বিন্যাসকে আমরা ইলেকট্রন বিন্যাস বলবো। ঠিক আছে, তাহলে ইলেকট্রনের যে নিয়মতান্ত্রিক বিন্যাস, ওই বিন্যাসটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস জানতে হলে আমাদেরকে যে জিনিসটা সর্বাগ্রে অর্থাৎ সবার আগে জানতে হবে সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে ইলেকট্রন বিন্যাস সম্পর্কে জানা একটু মুশকিল হয়ে পড়ে। এই জন্য আমরা আজকে কোয়ান্টাম সংখ্যা নিয়ে কথা বলবো, যদিও আমরা গত ক্লাসে কোয়ান্টাম সংখ্যা নিয়ে কথা বলেছিলাম। তাহলে কোয়ান্টাম সংখ্যাটা কি আসলে দেখি। এটা একটা জটিল রসায়নের একটা জটিল অংশ, কারণ কোয়ান্টাম সংখ্যা কোয়ান্টাম বলবিদ্যার একটা অংশ এবং এটার যে মূল বক্তব্যটা সেটা আসলে অনেক বিস্তৃত। আমি সংক্ষেপে তোমাদেরকে বলবো কোয়ান্টাম সংখ্যাটা আমরা কেন ইউজ করবো এখানে। প্রথমে আমরা বলি একটা ইলেকট্রনকে সঠিকভাবে ব্যাখ্যা করার জন্য, অর্থাৎ ইলেকট্রনের অবস্থান সঠিকভাবে ব্যাখ্যা করার জন্য আমাদের এই কোয়ান্টাম সংখ্যাটা দরকার। আবার বলছি, ইলেকট্রনকে সঠিকভাবে ব্যাখ্যা করার জন্য, একটা ইলেকট্রন কোথায় অবস্থান করছে তা সঠিকভাবে জানার জন্য কোয়ান্টাম সংখ্যা দরকার। এই জন্য আমরা কোয়ান্টাম সংখ্যাটা এই জায়গায় ব্যবহার করব। তাহলে কোয়ান্টাম সংখ্যাটা কি এখানে আমরা একটু দেখি। কোয়ান্টাম বলবিদ্যা অনুসারে পরমাণুর ইলেকট্রনের কক্ষপথ বা শক্তি স্তরের আকার, আকৃতি ও ত্রিমাত্রিক দিক বিন্যাস এবং ইলেকট্রন নিজ অক্ষের চতুর্দিকে ঘড়ির কাঁটার দিকে নাকি বিপরীত দিকে ঘুরে, এসব বিষয়ক নির্দেশক পরস্পর সম্পর্কযুক্ত চারটি রাশি রয়েছে। এই চারটি রাশিকে কোয়ান্টাম সংখ্যা বলে। অর্থাৎ এখানে খেয়াল করো, শক্তি স্তর, ইলেকট্রন যে শক্তি স্তর বা কক্ষপথ থাকে তার আকার, আকৃতি এবং ত্রিমাত্রিক বিন্যাস এবং ইলেকট্রনের ঘূর্ণন। তাহলে আমরা এখানে এই শক্তি স্তর, আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিক বিন্যাস এবং ইলেকট্রনের ঘূর্ণন, এই চারটা জিনিসকে আমরা এখানে প্রকাশ করেছি। এই চারটা জিনিসকে বোঝানোর জন্য বা প্রকাশ করার জন্য চারটা সংখ্যার ব্যবহার করা হয়েছে। এই চারটা সংখ্যাকে এক কথায় কোয়ান্টাম সংখ্যা বলে। তাহলে ইলেকট্রন যে কক্ষপথে অবস্থান করে তার আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিক বিন্যাস এবং ইলেকট্রন নিজ অক্ষে চারদিকে যে ঘূর্ণনত অবস্থায় আছে কিভাবে সেটা ঘুরছে, এসব বিষয়কে নির্দেশ করার জন্য চারটা সংখ্যা রয়েছে, ওই চারটা রাশি রয়েছে, ওই চারটা রাশিকেই কোয়ান্টাম সংখ্যা বলে। নেক্সট আসি আমরা কোয়ান্টাম সংখ্যার প্রকারভেদ। কোয়ান্টাম সংখ্যার প্রকারভেদে কি আছে দেখি। কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার। কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার। কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার কি কি আছে দেখি আমরা। প্রথমে হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, তারপর হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, তারপরে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, তারপরে স্পিন কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা স্মল এন দ্বারা প্রকাশ করব, সহকারী কোয়ান্টাম সংখ্যাকে স্মল এল দ্বারা প্রকাশ করব, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা স্মল এম দ্বারা প্রকাশ করব, আর স্পিন কোয়ান্টাম সংখ্যাকে এস দ্বারা প্রকাশ করব। তাহলে কয় প্রকার হলো কোয়ান্টাম সংখ্যা? 4 প্রকার। প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, তারপর ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, তারপর স্পিন। প্রথমে প্রধান কোয়ান্টাম সংখ্যা নিয়ে আমরা একটু কথা বলি। প্রধান কোয়ান্টাম সংখ্যা কি জিনিস? তোমরা জানো ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলি বৃত্তাকার পথে ঘুরে। এই বৃত্তাকার পথগুলিকে প্রকাশ করার জন্য এদের যে আকৃতি, এদের যে আকার, ওই আকারগুলি প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলা হয়। অর্থাৎ এখানে লেখা আছে দেখো, প্রধান কোয়ান্টাম সংখ্যার সাহায্যে শক্তি স্তরের আকার প্রকাশ করা হয়। আমরা ইতিমধ্যে বলে এসেছি যে একে এন দ্বারা প্রকাশ করা হয়। এন এর মান 1, 2, 3 ইত্যাদি হবে, 0 হবে না, কারণ 0 হলে কোনো শক্তি স্তর থাকবে না, আর শক্তি স্তর ছাড়া ইলেকট্রন অবস্থান করতে পারে না। সুতরাং এন এর মান শুরু হবে 1 থেকে 2, 3, 4, 5, 6, 7 ইত্যাদি হতে পারে। তাহলে আমরা দেখি এন এর মান উপর ভিত্তি করে আমরা কিভাবে কোয়ান্টাম সংখ্যাগুলিকে লিখব। প্রধান কোয়ান্টাম সংখ্যা যেটা হবে, প্রধান কোয়ান্টাম সংখ্যার এক একটি মান এক একটি শক্তি স্তরকে নির্দেশ করে। নিউক্লিয়াস থেকে দূরত্ব অনুসারে শক্তি স্তর নিম্নরূপ। অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যার যখন একটা মান আমরা 1 বলবো তখন আমরা বুঝবো একটা শক্তি স্তরকে সে নির্দেশ করতেছে। অর্থাৎ নিউক্লিয়াস থেকে দূরত্ব অনুসারে তার
এই শক্তি স্তর থেকে আমরা প্রথম শক্তি স্তর বলবো। যেমন আমরা এখানে যদি দেখি, একটু খেয়াল করো, যেমন যখন n ইজ ইকুয়াল টু 1, এর অর্থ হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 1। আর প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা যেহেতু শক্তি স্তরকে বোঝায়, সুতরাং n ইজ ইকুয়াল টু 1 মানে হচ্ছে প্রথম শক্তি স্তর, যাকে আমরা একটা লেটার দ্বারা প্রকাশ করি, কাটস অর্থাৎ কেসের কে। দ্বিতীয়ত n ইজ ইকুয়াল টু যখন 2 হবে, তখন শক্তি স্তর হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, দ্যাট ইজ এল শেল। ওকে, তাহলে n ইজ ইকুয়াল টু 2 মানে দ্বিতীয় শক্তি স্তর এল শেল, n ইজ ইকুয়াল টু 3 মানে হচ্ছে তৃতীয় শক্তি স্তর, দ্যাট ইজ এম শেল। এই লেটারগুলি দ্বারা আমরা প্রকাশ করি। এই লেটারগুলি আসছে সাধারণত এম। আর 4 তখন শক্তি স্তর হচ্ছে চতুর্থ শক্তি স্তর বা এন শেল। n ইজ ইকুয়াল টু যখন 5, তখন শক্তি স্তর হচ্ছে পঞ্চম শক্তি স্তর বা ও শেল। আর যখন n ইজ ইকুয়াল টু 6, তখন শক্তি স্তর হচ্ছে ষষ্ঠ শক্তি স্তর বা পি শেল। ওকে, এভাবে সামনের দিকে এগোতে থাকবে। ওকে, এখন দেখো একটি শক্তি স্তরে মোট কতটি ইলেকট্রন থাকবে তা যে সূত্র দ্বারা নির্ধারিত হয় তা হলো 2n²। তোমরা জানো শক্তি স্তর সময়ে ইলেকট্রন থাকে। ইলেকট্রন কতগুলি থাকবে একটা শক্তি স্তরে, তা যে সূত্র দ্বারা নির্ধারিত হবে সেটা হচ্ছে 2n²। 2টা তো 2 আছে, আর n হচ্ছে শক্তি স্তরের মান। তাহলে আমরা n এর মান 1, 2, 3, 4, 5 ইত্যাদি আমরা বসাতে পারি। তোমাদের জানা আছে এই সূত্র সম্পর্কে, আমি জাস্ট বলে যাচ্ছি। n is equal to যখন 1, তখন 2 into 1² দ্যাট ইজ আমাদের মান হবে 2। আমি খুব দ্রুত যাচ্ছি, এই হিসাবটা তোমরা সবাই পারবে। 2 into 2² 8, 2 into 3² 18, অর্থাৎ 3 নম্বর শক্তি স্তরে 18টা ইলেকট্রন থাকতে পারবে। তারপরে 4 নম্বর শক্তি স্তরে 32টা, 5 নম্বরে 50, আর 6 নম্বরে 72টা ইলেকট্রন থাকতে পারবে। এটা তার মোট ক্যাপাসিটির কথা বলছি আমরা। ইলেকট্রন যখন প্রবেশ করবে, তখন ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে বিভিন্ন শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে আবার কতগুলি নিয়ম আছে, ওই নিয়মগুলি মেনে ইলেকট্রন প্রবেশ করবে। সেক্ষেত্রে ইলেকট্রনের ধারণ ক্ষমতার তারতম্য হতে পারে, অর্থাৎ একই সাথে ইলেকট্রন 72 বা 50 বা 32 এরকম প্রবেশ নাও করতে পারে, কারণ ইলেকট্রন উপর শক্তি স্তরে নিচের শক্তি স্তরে যাওয়ার আগে উপর শক্তি স্তরে প্রবেশ করে। এই কারণে একই সাথে এই বিশাল সংখ্যক ইলেকট্রন নাও থাকতে পারে একটা শক্তি স্তরের মধ্যে। দেখবে কথাটা, কোন কোন বইয়ে লেখা আছে যে ইলেকট্রন সর্বোচ্চ শক্তি স্তরে 8টা থেকে ভিতরে 18টা থেকে 32টা বেশি ইলেকট্রন একসাথে প্রবেশ করতে পারে না। এই জিনিসগুলির ব্যাখ্যা হচ্ছে ইলেকট্রন বিভিন্ন শক্তি স্তরে প্রবেশের বিভিন্ন নিয়ম আছে, ওই নিয়মগুলি মেনে ইলেকট্রন প্রবেশ করে, এই জন্য এই ঘটনা ঘটে। প্রধান কোয়ান্টাম সংখ্যা নিয়ে আমাদের কথা তাহলে এখানে শেষ। অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যার মূল বক্তব্যটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা শক্তি স্তরকে প্রকাশ করা হয়। প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 1 থেকে শুরু করে 2, 3, 4, 5, 6, 7 ইত্যাদি হবে। আর প্রধান কোয়ান্টাম সংখ্যার এক একটি মান এক একটি শক্তি স্তরকে নির্দেশ করে। এবার আসি আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা, ইংরেজিতে বলা হয় এজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। ইংরেজি নামটা মনে রাখবে, কারণ এই নামগুলি অনেক সময় সরাসরি চলে আসে বিভিন্ন এডমিশন টেস্টে, তখন যেন তোমাদের ভুল না হয়। আসি আমরা পরমাণুতে ইলেকট্রন আবর্তনের প্রত্যেকটি প্রধান শক্তি স্তর কতগুলো উপশক্তি স্তরে বিভক্ত। এই যে উপশক্তি স্তরে যেগুলি বিভক্ত, এই উপশক্তি স্তরগুলিকে প্রকাশ করার জন্য উপশক্তি স্তরের একটি ইলেকট্রন প্রধান শক্তি স্তরের বিভিন্ন উপশক্তি স্তরে থাকতে পারে। আর উপশক্তি স্তরগুলোর আকৃতি প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় তাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলা হয়। আমি অনেক সময় একটা উদাহরণ দিয়ে থাকি, তোমরা একটু খেয়াল করবে যে আমরা 3টা কথা বলে এসেছি, তোমরা খেয়াল করো যে শক্তি স্তর, উপশক্তি স্তর, তারপর অরবিটাল, তারপর ইলেকট্রনের ঘনত্ব। হ্যাঁ, এগুলির মধ্যে একটা ক্রম আছে, সেটা এভাবে তুমি মনে রাখতে পারো। যেমন তোমার একটা বাড়ি আছে, বড় একটা বাড়ি। হ্যাঁ, বাড়ির ভিতরে কতগুলো একটা ঘর আছে, ঘরের ভিতরে কতগুলি কক্ষ বা রুম আছে। তাহলে আমরা যদি কনসেপ্ট মানে সাইজের কনসেপ্টে দিই, সবচেয়ে বড় হচ্ছে কোনটা, তোমাদের বাড়িটা। আর যদি তার চেয়ে পরের কনসেপ্টে আসে, এর চেয়ে ছোট সাইজ কোনটা, ঘরটা। আর ঘরের চেয়ে ছোট সাইজ কোনটা, সেটা হচ্ছে তোমার কক্ষফুল। তাহলে
ঠিক তুমি এভাবে একটা তুলনা করে মনে রাখতে পারো। অনেকে বিভিন্ন ধরনের কোশ্চেন করে যে এটা আসলে কি। তুমি যদি ওইভাবে থ্রি ডাইমেনশনাল চিন্তা না করে টু ডাইমেনশনাল চিন্তা করো, তাহলে এভাবে মনে রাখতে পারো। শক্তি স্তরগুলো হচ্ছে তোমার বাড়ির সাথে তুলনা করতে পারো। এর ভিতরে সরি, শক্তি স্তরগুলোকে তোমার, হ্যাঁ, পুরো বাড়িটা, আর ঘরটাকে তুমি উপশক্তি স্তরের সাথে তুলনা করতে পারো। আর এই ঘরের ভিতরে যে কক্ষগুলো আছে সেগুলিকে তুমি অরবিটালের সাথে তুলনা করতে পারো। এখন আমরা যদি তাহলে পুরো আহ, একটা মানুষ যদি আমরা চিন্তা করি, আহ, তাকে যদি আমরা ইলেকট্রনের সাথে তুলনা করি, তাহলে কি বলবো আমরা যে একটা মানুষটা কোথায় বিচরণ করতে মধ্যে সে বিচরণ করতে পারবে, পুরো পুরো ঘরের ভিতরে বিচরণ করতে পারবে, অ্যাজ ওয়েল এজ সে কক্ষগুলিতে বিচরণ করতে পারবে। ওকে, তো আমরা যদি আহ, তুলনা করে দেখি যে বাড়িতে তার পুরো বাড়ির ভিতরে সে বিচরণ করলো, তার কিন্তু বিচরণের সময়কাল বা তার ঘনত্ব এখানে কম থাকবে। সবচেয়ে বেশি ঘনত্ব থাকবে তার কক্ষগুলির ভিতরে, যেটাকে আমরা বলছি অরবিটালের সাথে তুলনা করছি। তাহলে বাড়িটাকে যদি আমরা শক্তি স্তরের সাথে তুলনা করি, গড়টাকে আমরা উপশক্তি স্তর, আর রুমগুলিকে কক্ষগুলোকে আমরা অরবিটালের সাথে তুলনা করি, তাহলে আমরা যদি বলি, তাহলে আমরা অরবিটালকে আমরা মূলত ইলেকট্রনের অবস্থানের মূল জায়গাটা ধরবো। কারণ ইলেকট্রন অরবিটালের মধ্যে থাকবে, মূলত অরবিটালের মধ্যে ইলেকট্রন ঘূর্ণায়মান অবস্থায়। বুঝতে পেরেছো? এটা জাস্ট বোঝার জন্য একটা উদাহরণ, এটা কিন্তু কেমিস্ট্রি রিলেটেড না, আমরা জাস্ট একটু বোঝানোর চেষ্টা করলাম। তাহলে চলো এবার এই এরপরে ইয়াতে যাই, আমরা এরপরের অংশে যাই। হ্যাঁ, সব ঠিক আছে বলছে। আটকে কারণে হতে পারে। তোমরা আমার কথাগুলো একটু শোনো। আহ নেটের অনেক কম মনে হচ্ছে। হ্যাঁ, নেট আবার চলে আসছে। আসলে ইন্টারনেটে একটু প্রবলেম আছে, তোমরা আশা করি যে বুঝতে পারবে। তাহলে আমরা কিন্তু অনেক ধীরে 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 যাচ্ছি, তোমরা যদি বুঝতে পারো। পরমাণুতে ইলেকট্রন আবর্তনের প্রত্যেকটি প্রধান শক্তি স্তর কতগুলো উপশক্তি স্তরে বিভক্ত থাকে। প্রধান শক্তি স্তরে কোন উপশক্তি স্তরে রয়েছে তা যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে প্রকাশ করা হয়, তাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে। আমি আবারও বলছি, তাহলে তোমরা উদাহরণটা মনে করবা, আমি একটু আগে মনে করবা, তাহলে আমার মনে হয় যে খুব ভালোভাবে বুঝতে পারবে। হ্যাঁ, প্রধান শক্তি স্তরের ভিতরে শক্তি স্তরগুলোকে প্রকাশ করার জন্য যে কি বলবো, সহকারী কোয়ান্টাম সংখ্যা, যাকে এল দ্বারা প্রকাশ করা হয়। কোয়ান্টাম সংখ্যা এন এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মধ্যে সম্পর্ক হচ্ছে, এদের মধ্যে একটা সম্পর্ক আছে। আর একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, এই সংখ্যাগুলি অর্থাৎ কোয়ান্টাম সংখ্যাগুলি একটা আরেকটার সাথে রিলেটেড, একটা একটার সাথে সম্পর্কযুক্ত। এই জন্য এদের মধ্যে সবসময় একটা সম্পর্ক বিরাজমান থাকবে। এবং সেটা কি দেখো, এন এনটা হচ্ছে এখানে, আর এলটা দুদিনের মধ্যে একটা এই যে সম্পর্কটা, এখানে কি সম্পর্ক দেখো, এল ইজ ইকুয়াল টু 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত। অর্থাৎ এল এর মানটা এন এর মানের উপর নির্ভরশীল, এবং এন এর মান যত হবে এল এর মান 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত হবে। এটা হচ্ছে এখানে এন এবং এল এর মানের মধ্যে সম্পর্ক। নেটে ডিস্টার্ব করতেছে মনে হচ্ছে, আমার মনে হয় যে ঠিক হয়ে যাবে। তোমরা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করো, আমাদের ওয়াইফাই ল্যান আছে, সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, এল ইজ ইকুয়াল টু 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত। তাহলে দেখি আমরা 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত হলে আমরা n এর মান ব্যবহার করে এল এর মানগুলি কিভাবে নির্ণয় করবো, খুব খেয়াল করবা। এখানে দেখো, n এর মান যদি 1 হয়, তাহলে আমাদের সূত্র অনুসারে 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত, তাহলে এখানে জিরোটা থাকবে সবসময়। আর n মাইনাস 1 মিনস n এর মান এখানে কত বসালাম আমরা, 1। তার মানে 1 মাইনাস 1, এর অর্থ কি এখানেও 0, এখানেও 0 থেকে 0, 0 থেকে 0 বলতে কিছু নেই, দ্যাট ইজ l ইজ ইকুয়াল টু 0। আমি আবারও বলছি, কথাটা সবাই বোঝার চেষ্টা করো, নাহলে কিন্তু পরেরগুলি বুঝবে না। n ইজ ইকুয়াল টু 1 এর অর্থ কি, প্রধান শক্তি স্তর কত নম্বর শক্তি স্তর, 1 নম্বর। তাহলে এল এর মান কত হবে, 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত। আগের আগের স্লাইডে আমরা দেখেছি। তাহলে 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত যদি হয়, তাহলে 1 মাইনাস 1 হবে এখানে, দ্যাট ইজ এল এর মান 0। এরপরের মানটা তোমরা দেখো একটু, এরপরের মানটা দেখো, আমি এটাকে একটু কমেন্টস গুলি দেখি আর কোনো সমস্যা হচ্ছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এখন ঠিক আছে। ওকে,
তাহলে আমরা n is equal to 2 হলে l is equal to 0 থেকে 2 minus 1 that is 1, 0 এবং 1 এই দুইটা মান হবে। এরপর আসি আমরা n is equal to যদি 3 হয়, তাহলে এখানে দেখো 0 থেকে 3 minus 2, 3 minus 2 মানে কত? 2, সরি 3 minus 1, 3 minus 1 মানে হচ্ছে 2, তাহলে 0 থেকে 2, 0, 1, 2, এতে 0, 1, 2 এই তিনটা মান হবে। ওকে, এরপর আমরা n is equal to যদি 4 হয়, তাহলে l is equal to 0 থেকে 4 minus 1 that is n minus 1 সূত্র অনুসারে, তাহলে এখানে কি হলো 4 minus 1 মানে 3, তাহলে 0 থেকে 3, 0 থেকে 3 কয়টা ডিজিট আছে? 0, 1, 2, 3 এই তিন চারটা ডিজিট 0, 1, 2, 3। আচ্ছা, এরপরে আমরা যদি যাই n is equal to 5, তাহলে l is equal to 0 থেকে 5 minus 1, 5 minus 1 মানে কত? 4, তাহলে 0 থেকে 4 হলে কয়টা হয়? 0, 1, 2, 3, 4। ওকে, আচ্ছা, এরপরে আমরা এভাবে আমরা n এর মান বসিয়ে l এর মানগুলি বের করতে পারি। এখানে একটা জিনিস তোমরা খেয়াল করে দেখতে পারো যে এখানে একটা ব্যাপার খুবই ক্লিয়ার যে n এর মান যত, l এর মান ততটা পাওয়া গেছে। দেখো তো খেয়াল করে n এর মান কত ছিল এখানে? 4, l এর মান কয়টা পেয়েছি? 1, 2, 3, 4টা। আবার n এর মান এখানে কত? 5, l এর মান কয়টা পেয়েছি? 5টা। তাহলে এল এর এক একটি মান এক একটি উপশক্তি স্তরকে নির্দেশ করে। দেখো আবারও বলছি, আমরা এল এর এক একটি মান এক একটি উপশক্তি স্তরকে নির্দেশ করে। ওকে, একটি উপশক্তি স্তর অবস্থিত কয়টা অরবিটাল থাকবে এটা এই সূত্রের সাহায্যে তোমরা নির্ণয় করতে পারবে। আমি আবারও বলছি, একটা শক্তি স্তরের ভিতরে উপশক্তি স্তর থাকে, একটু আগে বলে এসেছি। তাহলে শক্তি স্তর যদি 4 নাম্বার হয় কয়টা উপশক্তি স্তর থাকবে? 4টা। শক্তি স্তর যদি 5 নাম্বার হয় কয়টা উপশক্তি স্তর থাকবে? 5টা। শক্তি স্তর যদি 3 নাম্বার হয় তাহলে কয়টা উপশক্তি স্তর থাকবে? 3টা। শক্তি স্তর যদি 2 নাম্বার হয়, 2 নম্বর শক্তি স্তরে 2টা উপশক্তি স্তর, 1 নম্বর শক্তি স্তরে 1টা উপশক্তি স্তর। তাহলে আমরা খুব সহজভাবে এটা বলে দিতে পারি যে 1 নম্বর শক্তি স্তরে 1টা উপশক্তি স্তর, 2 নম্বর শক্তি স্তরে 2টা উপশক্তি স্তর, 3 নম্বরে 3টা, 4 নম্বরে 4টা, 5 নম্বরে 5টা। এভাবে উপশক্তি স্তরের সংখ্যা শক্তি স্তরের সংখ্যা থেকে খুব সহজেই নির্ণয় করা যায় n মাইনাস 0 থেকে n মাইনাস 1 সূত্রের সাহায্যে। এখন এল এর মান আমরা পেলাম, এল এর মান বসালে আমরা আবার অরবিটাল নির্ণয় করতে পারবো। জাস্ট এই সূত্রটা মনে রাখো, আমরা এর পরের স্লাইডে গিয়ে আমরা বিস্তারিত ব্যাখ্যা দিব যে একটি উপশক্তি স্তরে কতটি অরবিটাল থাকবে। তার সূত্র হচ্ছে 2 ইন্টু এল, 2l প্লাস 1, 2l প্লাস 1 দ্বারা অরবিটাল সংখ্যা নির্ণয় করব। আর একটি উপশক্তি স্তরে উপস্থিত অরবিটাল ইলেকট্রন সংখ্যা, এটা অরবিটাল না, এখানে ভুল আছে বানানে, ইলেকট্রন সংখ্যা হবে 2 ইন্টু 12 প্লাস 1। আমি আবার বলছি, একটি উপশক্তি স্তরে কতটি অরবিটাল থাকবে সেটা নির্ণয় করবে 12 প্লাস 1 সূত্র দ্বারা। আর একটি উপশক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকবে সেটা 2 ইন্টু 12 প্লাস 1 সূত্রের সাহায্যে আমরা নির্ণয় করব। কেমন বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে আমরা এরপর স্লাইডে যাই দেখি। এখন অযথা কমেন্টস করার দরকার নাই, বৃষ্টি আসবে মনে হচ্ছে, এগুলি কি বলার দরকার আছে আমাকে? তোমরা মনোযোগ দিয়ে শোনো, এগুলি কাজে লাগবে। অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং টপিকস, অবশ্যই তোমাদেরকে এগুলি জানতে হবে, নইলে কিন্তু জীবনের সব জায়গায় সামনের দিকে আটকে পড়বে। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত এল এর মান বের করেছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এল এর এক একটি মানকে এক একটি বর্ণ দ্বারা প্রকাশ করা হয়। বলতে পারো স্যার বর্ণগুলি কোথা থেকে আসছে? বর্ণগুলি আসছে বর্ণালী থেকে। সোজা কথা, বর্ণালী থেকে বিভিন্ন বর্ণালীর বিভিন্ন ধরনের যে পিক পাওয়া যায়, ওই পিক গুলি থেকে এই নামগুলিকে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা এল এর কি কি মান পেয়েছিলাম? 0 পেয়েছিলাম। তো এল এর মান যখন 0 হবে, আমরা 0 পরিবর্তে আমরা একটা বর্ণ এখানে রেখেছি, এই বর্ণটা দিয়ে আমরা উপশক্তি স্তরকে প্রকাশ করবো। আমরা একটু আগে বলে এসেছি এল এর এক একটি মান এক একটি উপশক্তি স্তরকে নির্দেশ করবে। তাহলে এল এর মান যখন 0 হবে তখন উপশক্তি স্তর আমরা লিখবো এস, অর্থাৎ 0 না লিখে আমরা উপশক্তি স্তর লিখবো, কি লিখবো? এস। এবং এসটা কোথেকে আসছে? শার্প, বর্ণালী রেখে শার্প কথাটা থেকে এস শব্দটা আসছে। 2 নম্বর, এল এর মান যখন 1 হবে, 1 না লিখে আমরা কি উপশক্তি স্তরটাকে কি দ্বারা প্রকাশ করব? পি দ্বারা, স্মল পি, এটাও স্মল এস। এবং পিটা কোথেকে আসছে? প্রিন্সিপাল রেখা, যেটা বর্ণালী রেখার প্রিন্সিপাল রেখা থেকে এটা আসছে, পি বর্ণটা আসছে। এল এর মান যখন 2, তখন আমরা
উপসুক্ত স্তর নাম দিব কি ডি, এবং ডিটা আসছে ডিফিউজ কথা থেকে আসছে। আর এল এর মান যখন 3 তখন উপসুক্ত স্তরটা হচ্ছে এফ, এবং এটা কোথেকে আসছে ফান্ডামেন্টাল কথা থেকে আসছে। আচ্ছা তাহলে আমরা এই মানগুলি, এই যে এখানে যে মানগুলি আছে তোমরা খেয়াল করো, এখানে এই যে মানগুলি আছে 0 1 2 3, এই মানগুলিকে আমরা সরাসরি ব্যবহার না করে এদের পরিবর্তে আমরা এই বর্ণগুলি ব্যবহার করছি, যা যা হচ্ছে এস পি ডি এফ, শার্প, প্রিন্সিপাল, ডিফিউজ, ফান্ডামেন্টাল। এই শব্দগুলি ব্যবহার করব আমরা কেন? কারণ এই জিনিসগুলিকে ডিরাইভ করা হয়েছে এই সমস্ত টার্ম থেকে, শার্প থেকে এস, প্রিন্সিপাল থেকে পি, ডিফিউজ থেকে ডি এবং ফান্ডামেন্টাল থেকে এফ। বর্ণালী রেখার এই টার্মগুলি থেকে এগুলিকে আনা হয়েছে। তারপর আমরা এস পি ডি এফ, যখন আমরা এস বলবো তখন আমরা কি বুঝবো বলো? এল এর মান কত বুঝবো? 0। যখন আমরা পি বলবো, পি উপসুক্ত স্তর, তখন এল এর মান 1 বুঝবো। যখন আমরা ডি উপসুক্ত স্তর বলবো তখন এল এর মান 2 বুঝবো। আর যখন আমরা এফ উপসুক্ত স্তর বলবো তখন এল এর মান 3 বুঝবো। ওকে, এবার আসলে আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা তোমরা জানো যে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো বৃত্তাকার পথে ঘুরে। আবার নিউক্লিয়াসের মধ্যে যে জিনিস রয়েছে তার মধ্যে দুইটা পার্টিকেল আছে, এর মধ্যে একটা হচ্ছে প্রোটন, একটা হচ্ছে নিউট্রন। প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ চার্জ আর ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ চার্জ। এখন এই ইলেকট্রন যখন চার্জ দেয়, কোনো ঘূর্ণনত বস্তু যখন ঘুরতে থাকে তখন সে যেহেতু নিউক্লিয়াসের মধ্যে পজিটিভ চার্জ আছে আর ইলেকট্রন নেগেটিভ চার্জ যুক্ত, তখন তাদের মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। ইলেকট্রিক ফিল্ডে যখন তৈরি হয় সাথে সাথে আবার একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। ওকে, ইলেকট্রিক ফিল্ডের প্রভাবে একটা ম্যাগনেটিক ফিল্ড, ফলে এই ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে, চুম্বক ক্ষেত্রের প্রভাবে এই যে ইলেকট্রন যে অরবিটালগুলির মধ্যে থাকে, এই অরবিটালগুলি একটা ত্রিমাত্রিক বিন্যাস ঘটে। ওকে, এই ত্রিমাত্রিক বিন্যাসটাকে প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় তাকেই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বলে। আমি ব্যাপারটাকে আরেকটু সহজ করে যদি বলি, ইলেকট্রনের ঘূর্ণনের ফলে ম্যাগনেটিক ফিল্ড এবং ইলেকট্রিক ফিল্ডের তৈরি হয়, আর ওই ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে ইলেকট্রন যে অরবিটালগুলি থাকে, অরবিটালগুলি একটা বিন্যাস হয়, ত্রিমাত্রিক বিন্যাস। ত্রিমাত্রিক বিন্যাস নিয়ে আমি গত ক্লাসে একটা আনসার দিয়েছিলাম, কমেন্টসের মধ্যে তুমি একটু দেখে নিও। ত্রিমাত্রিক বিন্যাসের ফলে এই ত্রিমাত্রিক বিন্যাসটাকে প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় সেই কোয়ান্টাম সংখ্যাকে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বলে, যাকে ছোট হাতের এম দ্বারা প্রকাশ করা হয়। আর আমরা আগেই বলেছি তাদের মধ্যে একটা সম্পর্ক আছে, এল ও এম এর মধ্যে সম্পর্ক আছে, এবং এই সম্পর্কটা কি দেখে একটু খুব ভালো করে দেখে রাখো। এম ইজ ইকুয়াল টু মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত। আমি আবারও বলছি, মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত এই মানগুলি এম এর মানকে নির্দেশ করে। ওকে, আবারও বলছি, এম এর মান হচ্ছে মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত। একজন প্রশ্ন করেছে উপশক্তি স্তরের আলাদা আলাদা নাম হবার কারণ কি? উপশক্তি স্তরগুলি আলাদা আলাদা নাম হবার কারণ হচ্ছে উপশক্তি স্তরগুলি আলাদা আলাদা সাইজের, একটার সাইজ আরেকটার সাইজের সাথে কোনো মিল নেই, সুতরাং তাদের সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস, এই জন্য নামও ডিফারেন্ট। ওকে, আপাতত এতটুকু বললাম, পরবর্তীতে আমরা আরো বিস্তারিত বলবো। তাহলে আমরা এখন দেখি আমরা এল এর মান থেকে এম এর মান কিভাবে নির্ণয় করবো। ওকে, এল এর মান থেকে এম এর মানটা নির্ণয় করার সূত্র হচ্ছে মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত মান হবে। চলো আমরা দেখি, যখন এল ইজ ইকুয়াল টু 0, একটু আগে আমরা বলে আসছি 0 হলে কোন উপশক্তি স্তর হয় এস, তাহলে মানটা কি হবে? প্লাস 0 থেকে মাইনাস 0, কারণ প্লাস এম থেকে মাইনাস এম। ওকে, অর্থাৎ এম এর মান হবে প্লাস এল থেকে মাইনাস এল, তাহলে এম এর মান 0। যখন এল ইজ ইকুয়াল টু 1 হলে কোন উপশক্তি স্তর পি, তাহলে এম এর মানটা কত হবে? এম এর মান হবে, এই যে দেখো এখানে এম এর মান হবে প্লাস এল থেকে মাইনাস এল পর্যন্ত। তাহলে প্লাস এল থেকে মাইনাস এল পর্যন্ত কি কি মান আছে? প্লাস এল থেকে মাইনাস, মাইনাস থেকে যদি আমরা শুরু করি, মাইনাস 1, 0 এবং 1, তাহলে এখানে এল এর মানটা যেহেতু 1, তাহলে প্লাস 1 থেকে মাইনাস 1, মাইনাস 1, 0, 1, এই তিনটা মান আছে। এরপরটা দেখি আমরা, যে এল ইজ ইকুয়াল টু 2 হলে ডি উপশক্তি স্তর, এই ডি উপশক্তি স্তরের ভিতরে মানগুলি একটু দেখো। 2 যদি হয় তাহলে প্লাস 2 থেকে মাইনাস 2 পর্যন্ত, মাইনাস 2 থেকে প্লাস 2 পর্যন্ত কয়টা মান আছে দেখো, মাইনাস 2, মাইনাস 1, 0, 1, 2, এই যে 5টা মান আছে। তার মানে এখানে একটা জিনিস খেয়াল করো, এল ইজ ইকুয়াল টু 0 হলে মান এম এর মান কয়টা পেলাম? একটা। এল ইজ ইকুয়াল টু 1 হলে এম এর মান কয়টা? 3টা। এল ইজ ইকুয়াল টু 2 হলে এম এর মান কয়টা? 5টা। চলো আমরা এর পরের অংশে যাই। এল ইজ ইকুয়াল টু 3,
এফ উপশক্তি স্তর হলে এম এর মান +3 থেকে -3, দ্যাট মিন্স -3, -2, -1, 0, 1, 2, 3 মান কয়টা হলো 7টা। এই যে 7টা মান এখানে আছে। এরপর যদি 4 হয় জি উপশক্তি স্তর, তাহলে মান কয়টা হলো এখানে হিসাব করে দেখো 9টা। -4 থেকে +4, এখানে 4টা, এখানে 4টা, মাঝখানে 0 আছে। ওকে, তাহলে আমরা কিন্তু মানগুলি পেয়ে গেলাম। কিভাবে কি পেলাম দেখো, l = 0 হলে একটা, m এর মান একটা পেলাম, 1 হলে 3টা, 2 হলে 5টা, 3 হলে 7টা, আর 4 হলে 9টা মান পেলাম। দ্যাট মিন্স m এর মানগুলি দ্বারা কি প্রকাশ করে আমরা একটু দেখি। ওকে, m এর এক একটি মান এক একটি অরবিটালকে নির্দেশ করে এবং একটি অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকে। খুব ভালো করে মনে রাখবে এই কথাটা, m এর এক একটি মান, আমরা এগুলি কি পেয়েছি, উপরগুলি m এর মান, এক একটি মান একটি অরবিটালকে নির্দেশ করে এবং একটি অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকে। কয়টা? 2টা ইলেকট্রন। তাহলে আমরা এখন একটা ইলেকট্রনের হিসাব করতে পারবো খুব সহজেই। আমি আবারও বলে যাচ্ছি কথাটা, তাহলে l এর মান যখন 3, তখন m এর মান কয়টা? 7টা। 7টা মান হলে একটা মানের জন্য একটা অরবিটাল, তাহলে কয়টা অরবিটাল? 7টা অরবিটাল। যেহেতু এখানে বলছে এক একটি অরবিটালকে নির্দেশ করে এক একটি মান, আর একটি অরবিটাল কয়টা ইলেকট্রন? 2টা। তাহলে কয়টা ইলেকট্রন? 14টা। ওকে, ইলেকট্রন হবে 14টা আর অরবিটাল হবে 7টা। কোন জায়গায়? যখন l = 3, কোন উপশক্তি স্তরে? f উপশক্তি স্তর। অর্থাৎ f উপশক্তি স্তরে অরবিটাল থাকবে মোট কয়টা? 7টা, ইলেকট্রন থাকবে 14টা। ঠিক একই অবস্থায় জি উপশক্তি স্তরে m এর মান যেহেতু 9টা অরবিটাল থাকবে, ইলেকট্রন থাকবে মোট 18টা। তাহলে আমরা একটু সামারাইজেশন দেখি এখানে এই কথাগুলির। উপশক্তি স্তর সমূহের ইলেকট্রন ধারণ ক্ষমতা। ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ভর করবে সে কয়টা অরবিটালকে ধারণ করতে পারে। কারণ একটা অরবিটালে 2টা ইলেকট্রন থাকে, যে যতটা অরবিটালকে ধারণ করতে পারবে তার দ্বিগুণ পরিমাণে ইলেকট্রন থাকবে। দেখি আমরা এখানে একটু আগে বলে এসেছি, আমরা যখন l = 0, তখন m এর মান 0। কয়টা মান? একটা মান। কারণ একটা m এর একটা মান মানে হচ্ছে একটা অরবিটাল, একটা অরবিটাল মানে কয়টা ইলেকট্রন? 2টা ইলেকট্রন। ঠিক আছে, তার মানে হচ্ছে l = 0 মানে s উপশক্তি স্তর, s উপশক্তি স্তরে m এর একটা মান হচ্ছে একটা অরবিটাল, অর্থাৎ s উপশক্তি স্তরে একটা মাত্র অরবিটাল থাকবে। আর একটা অরবিটাল কয়টা ইলেকট্রন থাকবে? 2টা ইলেকট্রন থাকবে। এই জন্য আমরা এই জিনিসটাকে এভাবে লিখি, দেখো s স্কয়ার, এখানে তোমরা s s2 বলি আমরা এটাকে, হ্যাঁ s2 বলি, স্কয়ার বলবো না, s2। s2 মানে হচ্ছে এই 2টা হচ্ছে ইলেকট্রন সংখ্যা, s টা হচ্ছে উপশক্তি স্তর। এই উপশক্তি স্তরের ভিতরে কয়টা অরবিটাল থাকবে? একটা অরবিটাল। অনেকেই প্রশ্ন করো, স্যার অরবিটাল এবং উপশক্তি স্তর একই বর্ণ দ্বারা প্রকাশ করা হয় কেন? অরবিটাল এস উপশক্তি স্তরের ভিতরে যতটা অরবিটাল থাকবে তাদেরকেও একই বর্ণ দ্বারা প্রকাশ করা হয়, এটা মনে রাখবে। তাহলে এস উপশক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে? 2টা ইলেকট্রন। তা 2টা ইলেকট্রন কি নির্দেশ করে? তার ভিতরে কয়টা অরবিটাল আছে? একটা অরবিটাল আছে। দ্যাট মিন্স এস উপশক্তি স্তরে যেহেতু m এর মান একটা, সুতরাং একটা অরবিটাল, একটা অরবিটালে 2টা ইলেকট্রন, আর ইলেকট্রনগুলিকে আমরা এভাবে প্রকাশ করি s2। এটা আরো ক্লিয়ার হবে এরপরের অংশে যদি আমরা যাই। দেখো l এর মান যখন 1, তখন p উপশক্তি স্তরে, এর জন্য m এর মান 3টা মান হচ্ছে 3টা অরবিটাল। ওকে, 3টা অরবিটাল মানে কি? 3টা অরবিটাল মানে হচ্ছে মোট 6টা ইলেকট্রন। কয়টা ইলেকট্রন? 6টা ইলেকট্রন। তাহলে 6টা ইলেকট্রন যদি হয়, তাহলে এই দেখো 6টা ইলেকট্রন এখানে। 6টা ইলেকট্রনকে আমরা তাহলে ইলেকট্রনগুলিকে উপরের দিকে লিখি p6। ওকে, তাহলে p6 মানে 6 হলে কয়টা অরবিটাল? 3টা। তাহলে p উপশক্তি স্তরে কয়টা অরবিটাল থাকবে? 3টা। এই 3টা অরবিটাল কেন বললাম আমরা? কারণ m এর মান কয়টা এখানে? 3টা। m এর এক একটা মান এক একটা অরবিটালকে নির্দেশ করে। ওকে, একইভাবে যদি আমরা পরের উপশক্তি স্তরে যাই, তখন আমরা দেখব l = 2 হলে m এর মান কয়টা? 5টা মানে হচ্ছে 5টা অরবিটাল। ওকে, 5টা অরবিটাল মানে 10টা ইলেকট্রন, তাহলে d10। ওকে, তাহলে s2 p6 d10 এ হচ্ছে উপশক্তি স্তর সমূহের ইলেকট্রন ধারণ ক্ষমতা। আবার l = যখন 3, তখন মান হইলে কয়টা? 7টা মানে 14টা ইলেকট্রন। তাহলে আমরা f14 অর্থাৎ f উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 14টা। একইভাবে জিতে যদি আমরা যাই, জিতে ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে 18টা। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। অবশ্যই তোমাদেরকে বই পড়তে হবে। আমরা বইয়ের নাম বলে দিছি,
ওই বইগুলি অবশ্যই তোমাদেরকে পড়তে হবে। বই পড়লে তোমরা বিস্তারিত জানতে পারবে, আমরা জাস্ট তোমাদেরকে এখানে ধারণা দিয়ে যাচ্ছি। ওকে, বই পড়ে তোমরা যদি ভিডিও আটকে যায় থেকে অনেকেই বলতেছো, আসলে নেটের কারণে হতে পারে, অনেকেই দেখতেছো আবার মনে হচ্ছে। অরবিটাল এবং উপশক্তি স্তরের পার্থক্য কি? অরবিটাল এবং উপশক্তি স্তরের পার্থক্য আসলে যদি আমরা নর্মালি বলি, তাহলে অরবিটাল এবং উপশক্তি একটু আগে আমরা বলে আসছি, একটা উদাহরণ দিয়েছিলাম। আমরা যদি সাইজের কনসেপ্টে ধরি, অরবিটালটা হচ্ছে একটু ছোট, আর উপশক্তি স্তর হচ্ছে একটা বড় এলাকা। একটা উপশক্তি স্তরের ভিতরে অনেকগুলি অরবিটাল থাকতে পারে। তোমাকে যদি আমি বলি পরমাণু এবং মৌল এর মধ্যে পার্থক্য, যেমন মনে করো আয়রন একটা মৌল, আর আয়রনের পরমাণু, এই দুইটার মধ্যে পার্থক্য কি? পরমাণুটা কি? পরমাণুটা হচ্ছে একটা ক্ষুদ্র অংশ। এই আয়রনের এফই যখন আমরা লিখি, তখন আমরা বুঝি এটা একটা আয়রন, একটা মৌলিক পদার্থ। তাহলে আমরা কি বুঝলাম? যে আয়রন হচ্ছে একটা মৌলিক পদার্থ, যাকে প্রেজেন্ট করে কি এফই, অর্থাৎ তার পরমাণুটা। পরমাণু হচ্ছে ক্ষুদ্র কনসেপ্ট, এটা দ্বারা একটা ব্রড একটা জিনিস কাকে প্রকাশ করা যায়? আয়রনকে প্রকাশ করে। ঠিক এরকম অরবিটাল গুলির সাহায্যে আমরা বলে দিতে পারি যে অরবিটাল হচ্ছে উপশক্তি স্তরের একটা ক্ষুদ্র একটা অংশ। সোজা কথা। তাহলে সুতরাং উপশক্তি স্তর সময়ের ইলেকট্রন ধারণ ক্ষমতা কি হবে? দেখো, আমরা ইলেকট্রন ধারণ ক্ষমতাটা যদি আমরা দেখি, এস উপশক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা 2টা, s2, p তে 6টা, d তে 8 কয়টা 10টা, f এ 14টা, আর d তে 18টা। এ হচ্ছে ইলেকট্রন ধারণ ক্ষমতা। ওকে, উপশক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা তাহলে s2, p6, তারপরে d10, তারপরে f14 এবং d18, এভাবে পড়বে। হ্যাঁ, s⁴, p⁴, এভাবে পড়া হয় না। এই হচ্ছে আমাদের মোটামুটি 3 ধরনের কোয়ান্টাম সংখ্যা নিয়ে কথাবার্তা। এদের মধ্যে 3 প্রকার ইলেকট্রন সংখ্যার মধ্যে একটা সম্পর্ক দেখবো আমরা, একটু দেখো। তা আমরা দেখলাম n = যদি 1 হয়, তাহলে l এর মান কয়টা পাওয়া যায়? একটা। m এর মানও কয়টা? একটা। তার মানে 1 নম্বর শক্তি স্তরে একটা মাত্র উপশক্তি স্তর, একটা মাত্র অরবিটাল। আমি আবারও বলছি, খেয়াল করো, এই মানগুলি থেকে তোমাকে এখন বলতে হবে। n এর এক একটি মান এক একটি উপশক্তি স্তরকে নির্দেশ করে। n = 1 মানে কি? প্রথম শক্তি স্তর। l = 0, এটার মানে কি? l এর মান একটা। l এর মানে একটা মানে 0 হলে কোন উপশক্তি স্তর? s। তার মানে 1 নম্বর শক্তি স্তরে একটি মাত্র উপশক্তি স্তর, এবং সেটা কি? s। আর এই উপশক্তি স্তরের জন্য m এর মান কত? l এর মান 0 হলে m এর মান 0। তার মানে s উপশক্তি স্তরে m এর মান কয়টা? একটা। একটা মান কি নির্দেশ করে? একটা অরবিটাল নির্দেশ করে। তাহলে আমরা এখানে কি বলবো? 1 নম্বর শক্তি স্তরে একটি উপশক্তি স্তর এবং একটি অরবিটাল থাকে। আর একটি অরবিটাল কয়টা ইলেকট্রন? অরবিটাল সংখ্যা একটা, ইলেকট্রন সংখ্যা 2টা। তাহলে আমরা ইলেকট্রন বিন্যাসটাকে কিভাবে লিখবো? এখানে এই যে 1s2, এই 3টা দ্বারা 3টা জিনিসকে নির্দেশ করে। খেয়াল করবা কথাটা। এখানে 1 দ্বারা প্রধান কোয়ান্টাম সংখ্যার মান, অর্থাৎ শক্তি স্তরকে নির্দেশ করে। এই 1 মানে কিন্তু সিম্পলি 1 না, দিস ইন্ডিকেট দ্য প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, দ্যাট ইজ দ্য ফার্স্ট এনার্জি শেল। প্রথম শক্তি স্তরকে নির্দেশ করে। আর এখানে s দ্বারা এই l এর মান 0 কে নির্দেশ করে, অর্থাৎ s উপশক্তি স্তর। এই 2 দ্বারা ইলেকট্রন সংখ্যাকে নির্দেশ করে। তার মানে 1 নম্বর শক্তি স্তরে একটা মাত্র উপশক্তি স্তর s, এবং মোট ইলেকট্রন হচ্ছে 2টা। এই যে তোমরা যদি 2s কে রুলে যাও, এখন মিলে যাবে। 2 নম্বরে আসো, n = 2 হলে দ্বিতীয় শক্তি স্তর মান কয়টা হয়? l এর মান 2টা। 2টা মানের জন্য m এর মোট মান হচ্ছে এখানে একটা, আর এখানে 3টা, মোট 4টা। 4টা মান মানে কয়টা অরবিটাল? 4টা অরবিটাল। 4টা অরবিটাল মানে কয়টা ইলেকট্রন? 8টা ইলেকট্রন। আর 8টা ইলেকট্রন থাকবে কয়টা উপশক্তি স্তরে? 2টা উপশক্তি। যেহেতু এখানে 2টা উপশক্তি স্তর আছে, s এ কয়টা? 2টা, p তে কয়টা? 6টা। তাহলে s2 এবং p6। আর 2 এখানে কেন লিখলাম আমরা? কারণ 2 নম্বর n এর মান 2, এক্ষেত্রে 2টা উপশক্তি স্তরের পাশে 2 লিখতে হবে। দ্যাট ইজ 2s এবং 2p। আর ইলেকট্রন ধারণ ক্ষমতা তোমরা আগে থেকে জানো, s এ কয়টা? 2টা, p তে কত? সেটা মোট হলো কয়টা? 8টা। এবার কিভাবে যদি আমরা দেখি, 3 নম্বর শক্তি স্তরে l এর মান হচ্ছে 3টা, 0, 1, 2। আর মোট অরবিটাল হবে এখানে 0 এর জন্য m এর মান একটা, 1 এর জন্য 3টা, আর 2 এর জন্য মান হচ্ছে কয়টা? 5টা। তাহলে মোট মান হইলো কয়টা? 9টা। 9টা হইলে 18টা ইলেকট্রন। আর 18টা ইলেকট্রন কয়টা উপশক্তি স্তর থাকবে? এখানে মান থেকে তুমি বুঝতে পারবে কয়টা উপশক্তি স্তর আছে? 3টা, s, p, d। তাহলে 3s, 3p, 3d। আর ইলেকট্রন সংখ্যা ধারণ ক্ষমতা তোমাদের আগে থেকে জানা আছে, ওইটা দেখে নাও।
n ইজ ইকুয়াল টু 4 চতুর্থ শক্তি স্তরে, তাহলে l এর মান 4টা, 4টা মানের জন্য m এর এখানে অনেকগুলি মান পেলাম, মোট 18টা মান, 18টা মান হচ্ছে 36টা, 18 জন 36টা ইলেকট্রন থাকবে। আর মোট উপশক্তি স্তর হবে 4টা, 4s 4p 4d 4f, 4s 4p 4d 4f। ইলেকট্রন ধারণ ক্ষমতা s এর 2টা, p তে 6টা, d তে 10টা এবং f এর 14টা, মোট 36টা হয়ে যাবে এখানে দেখো। এরপরে যদি আমরা যাই n is equal to 5 পঞ্চম শক্তি স্তরে, একইভাবে এখানে আমরা সবগুলি দেখালাম। হ্যাঁ, এভাবে চলতে থাকবে। ওকে, সুতরাং আমরা যদি এখানে যাই, আমরা সময়ের একবার শেষ প্রান্তে আমরা যদি এই জিনিসগুলোকে একটু সাজিয়ে লিখি, একটু খেয়াল করো লেখাগুলি দেখা যাচ্ছে কিনা দেখো। তাহলে আমরা কি বলবো, এতক্ষণ যা আমরা বললাম, যেমন ইলেকট্রন বিন্যাসের ক্রমটা যদি আমরা বলি, আমরা জানি ইলেকট্রন বিন্যাসের ক্রমটা কিরকম হবে। ইলেকট্রন একটা সোজাভাবে যদি আমরা বলি, মনে করো তুমি কোনো ইলেকট্রন বিন্যাসের নিয়ম জানো না, তাহলে তুমি কিভাবে, শুধুমাত্র শক্তি স্তর সম্পর্কে তোমার ধারণাটা আছে, তাহলে ইলেকট্রন বিন্যাসটা তুমি কিভাবে কল্পনা করবে? ইলেকট্রন বিন্যাসটা এভাবে কল্পনা করবে, ইলেকট্রন প্রথমে প্রথম শক্তি স্তরে যাবে, এরপরে দ্বিতীয় শক্তি স্তরে যাবে, এরপরে তৃতীয় শক্তি স্তরে যাবে, এরপরে চতুর্থ শক্তি স্তরে যাবে, এরপর পঞ্চম শক্তি স্তরে যাবে। আর 1 নম্বর শক্তি স্তরে যখন যাবে, সে 1 নম্বর শক্তি স্তরে যতটা উপশক্তি স্তর আছে সেগুলিতে আগে প্রবেশ করবে। আপাতত এতটুকু জানো। তাহলে 1 নম্বর শক্তি স্তর কয়টা উপশক্তি স্তর? একটা, তাহলে 1s এ আগে যাবে। এরপরে 2 নম্বর শক্তি স্তরে 2টা উপশক্তি স্তর, 2s 2p তে যাবে, এরপর 3s 3p 3d তে যাবে, 4s 4p 4d তে যাবে, 4f এ যাবে, এরপর 5 নম্বরে যাবে, এরপর 6 নম্বরে যাবে। এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের ক্রম। ওকে, এখানে প্রবেশ করতে গিয়ে অনেকগুলি নিয়ম আছে, আমরা নিয়মগুলি নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তবে আজকের শেষ কথা হচ্ছে যে আমরা ইলেকট্রন বিন্যাসের ক্রম যেটা জানলাম, 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f 5s 5d 5d 5f 5d 6s 6p 6d 6d। এই হচ্ছে ইলেকট্রন বিন্যাসের ক্রম। এখানে যারা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের ক্রম। আমরা নেক্সট ক্লাসে ইলেকট্রন বিন্যাস করব এবং ইলেকট্রন বিন্যাসে আরো বিস্তারিত আলোচনা করব। তোমাদের সব কমেন্টস আমার দেখার সুযোগ হয়ে ওঠেনি, আমরা বাকি জিনিসগুলি তোমাদের সাথে কমেন্টস গুলি দেখবো, দেখে আমি আনসার দিয়ে দিব ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না। আর এরপরে যদি কারো কোনো কমেন্টস থাকে বা কারো কোনো কিছু জানার থাকে, আমাকে প্রশ্ন করবে, ইনশাল্লাহ উত্তর দিয়ে দিব। তো আজকে আমাদের সময় শেষ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা নেক্সট ক্লাসে, অর্থাৎ ছুটির পরে, আমরা ইলেকট্রন বিন্যাস, এই যে দেখো আমরা এখান থেকে শুরু করব, এই ইলেকট্রন বিন্যাস গুলি শুরু করব। এর আগে তোমরা এই পূজার ছুটিতে তোমরা ইলেকট্রন বিন্যাস আমি যতটুকু পড়িয়েছি এটি বিস্তারিত পড়বে। আশা করা যায় আমার পরবর্তী লেকচারগুলো তোমরা ভালোভাবে বুঝতে পারবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।